ক্লিকের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে হীরা মানিক জলে, পঞ্চম পর্ব। চতুর্থ পর্বে শুনেছেন নূর মোহাম্মদ খুন হওয়ার পর সুশীল নটরাজনের পদ্মরাগ মুনিখানার একটা ছাঁচ বানিয়ে আসল খানা ব্যাংকে রেখে এলো। ওদিকে বাড়ি ফেরার জন্য ট্র্যামে উঠে জামাতুল্লাহ পড়ল আততায়ীর পাল্লায়। আততায়ী তার কোমরে বাঁধা থলি কাটতে না পারলেও পালাতে সক্ষম হল। এর দুদিন পর সুশীল, সনত আর জামাতুল্লাহ রেঙ্গুনের জাহাজে চড়ে বসল। সিঙ্গাপুরে তাদের সঙ্গে যোগ দিল জামাতুল্লাহর বোম্বেটে বন্ধু ইয়ার হোসেন। সিঙ্গাপুরেই এক কিউরিওর দোকানে একখানা জেট পাথরের ছুরির গায়ে ঠিক তাদের পদ্মরাগমণির মতো নকশা দেখে সুশীলরা অবাক হয়ে গেল। চীনা দোকানদারের কাছে শুনল ওই নকশা যে কোনো গুপ্তধনের হদিশ তা সিঙ্গাপুরের পুরনো লোকেরা জানে। কোনো এক গুপ্ত সম্প্রদায়ের লোকেরা অন্য কারো কাছে তেমন আঁকযোগ করা জিনিস দেখলে গুপ্ত হত্যা করে সে জিনিস ছিনিয়ে নিতে পিছপা হয় না। দোকান থেকে বেরিয়ে হোটেলে ফেরার পথে রাস্তায় কেউ সুশীলদের দিকে ধারালো ছুরি ছুঁড়ে মারে। কোনো মতে প্রাণ হাতে করে ছুটতে ছুটতে তারা হোটেলে পৌঁছয়। সে রাতে স্টিমারে চড়ে 4 দিন বাদে এসে তারা পৌঁছয় সাঙ্গাপান। তারপর সেখান থেকে চীনা জাঙ্ক ভাড়া করে আবার সাগরে ভেসে পড়া। তারপর এলো ভয়ানক ঝড়। 2-3 বার ডুবতে ডুবতেও জাহাজ ভিজে গেল। জামাতুল্লাহ দেখল অন্য সব পাল চীনা সারেং গুটিয়ে ফেললেও মাঝের বড় মাছ তুলে বড় পালখানা হাওয়ার ধাক্কায় ছেঁড়া পতাকার মতো দুলছে। জামাতুল্লাহ ছুরি দিয়ে পালের দড়ি কেটে দিতেই অত বড় পালখানা হঠাৎ করে অনেকখানি নেমে গেল। ঝড়ের মধ্যে থেকে ভেসে এলো চীনা সারেংয়ের ক্রুদ্ধ চিৎকার। কে রশি কাটলো? হ্যাঁ, কে কাটলো? এরপর শুনুন পঞ্চম পর্ব। আমি। নাইস, ভেরি নাইস, খুব ভালো কাজ করেছো। এবার ঠেলা সামনে তুমি। যদি না জানো কোনো কিছু তবে সবটাতেই সর্দারি করতে আসো কেন? চীনা ক্যাপ্টেন মিথ্যে বলেনি। জামাতুল্লাহ সভয়ে দেখল পালে ঢিলে পড়াতে জাঙ্ক এবার জগদ্দল পাথরের মতো ভারী হয়ে পড়েছে যেন। পিছন থেকে বাতাস ঠেলা মেরেও তাকে নাড়াতে পারছে না। সুতরাং দুদিকের মরণ ফাঁদকে অতিক্রম করে বাইরের সমুদ্রে পড়তে অনেক সময় লেগে যাবে। আর বাতাস যদি এর মধ্যে দিক পরিবর্তন করে তাহলেই ভীষণ বিপদ। ইয়ার হোসেন পাকা লোক, সে বুঝেছিল কিছু একটা গোলমাল ঘটেছে। চীনা ক্যাপ্টেন বলল, এবার বাঁচাতে পারলাম না বোধ হয়। আর এসব কিছু চলল প্রায় আধ ঘন্টা। তারপর সব শান্ত হয়ে এলো। বাতাস পিছন থেকেই বয়ে চলল একটানা। আর আধ ঘন্টার মধ্যে এই জাঙ্ককে ডুবো পাহাড়ের ফাঁদ থেকে বার করে বাইরের বড় সমুদ্রে এনে ফেলল। জামাতুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল। চীনা ক্যাপ্টেন টিটকিরি দিয়ে বলল, বাঁচলে সবাই আজ নিতান্ত কপালের জোরে, তোমার হাতের গুণে নয়, মনে রেখো। সমুদ্র এখন শান্ত। জ্যোৎস্না উঠেছে। সুশীলদের দল খোলের ঢাকনি খুলে ডেকের ওপর এসে দাঁড়াল। হঠাৎ জ্যোৎস্নার মধ্যে দূরে কি একটা বিরাট কালো জিনিস দেখা গেল। জল থেকে উঁচু হয়ে আছে মাথা তুলে। আরে, ওটা কি জিনিস? সুশীল জিনিসটা প্রথমে দেখতে পায়নি। তারপর দেখে অবাক হলো। অস্পষ্ট কুয়াশা মাখা জ্যোৎস্নায় ভালো করে কিছু দেখা যায় না। তবু একটা প্রকাণ্ড কালো রঙের দৈত্যের মতো আকাশের গায়ে কি ওটা জল থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সনত সেদিকে চেয়ে অবাক হয়ে গেল। ইয়ার হোসেন কথার উত্তর না পেয়ে কি একটা বলতে যাচ্ছিল। জামাতুল্লাহ তাকে হাতের ইঙ্গিতে থামিয়ে দিয়ে ডেকের সামনের দিকে এগিয়ে এসে ওই কালো জিনিসটা ভালো করে দেখতে লাগলো।
চীনা ক্যাপ্টেন আরেকবার টিটকিরি দেওয়ার সুরে বলল, দেখছো কি, ওটা ডুবো পাহাড়। এত দূর থেকে যদিও ভালো দেখা যাচ্ছে না, তবু বলছি ওটা ডুবো পাহাড় ছাড়া কিচ্ছু নয়। কিন্তু জলের ওপর জেগে রয়েছে যে, ডুবো পাহাড় কি করে হলো? ও পাহাড়ের চূড়োটা জেগে আছে মাত্র, বাকি সবটা জলের মধ্যে। প্রকাণ্ড বড় পাহাড়টা। জামাতুল্লাহ সুশীলকে ডেকের একধারে ডেকে নিয়ে গেল। সারেং ঠিক বলেছে বাবুজি, এতক্ষণ পরে আমি চিনেছি, এই সেই পাহাড় বাবুজি। এই পাহাড়ে ধাক্কা খেয়ে এখানে এসে পড়েছিলাম সেবার। সুশীলের বিশ্বাস হলো না। ঠিক বলছো, কিন্তু কি করে চিনলে? আমি এতক্ষণ তাই চেয়ে দেখছিলাম বাবু, এবার আমার কোনো সন্দেহ নেই। ও, ওই ওই ডুবো পাহাড়ের এক জায়গায় দক্ষিণ কোণে একটা শুয়োরের মুখের মতো ছুঁচলো গড়ন দেখছেন কি? আসুন আসুন বাবু, আমি দেখাচ্ছি। এতকাল আমার মনে ছিল না, কিন্তু এবার দেখেই মনে পড়েছে। তাই নাকি? আচ্ছা, তাহলে ইয়ার হোসেনকে বলি। কিন্তু ওই হলদে মুখ চীনাটাকে কিছু বলবেন না বাবুজি, ওটাকে আমার ঠিক বিশ্বাস হয় না। যদি ওই সেই ডুবো পাহাড়টা হয়, তবে তো ওখান থেকে জমি দেখা যাবে, আর সেই সাদা পাথরের পাহাড়টা সেটাও দেখা যাবে। সে হলো 3-4 রসি তফাতে বাবুজি। বাবুজি, চাঁদনি রাতে সাদা পাথরের পাহাড় এত দূর থেকে ভালো দেখা যাবে না। সকাল হোক, তব দেখা যাবে। চীনা ক্যাপ্টেন চিৎকার করে উঠল, জামাতুল্লাহ, তুমি গল্প করে সময় কাটাবে না হাল সামলাবে? সামনে ডুবো পাহাড়, সে খেয়াল আছে? আহ, এই হলদে মুখো ভূতটা বড় জ্বালালে দেখছি। দাঁড়ান বাবুজি, আপনি হোসেন সাহেবকে বলুন, আমি দেখি ওদিকে কি বলে। তবে তুমি যাই বলো জামাতুল্লাহ, ও কিন্তু খুব পাকা জাহাজি। এসব অঞ্চল দেখছি ওর একেবারে নখদর্পণে, ওস্তাদ জাহাজি, এ বিষয়ে কোনো ভুল নেই। একটু পরে চীনা ক্যাপ্টেন তার দক্ষতার এমন একটা প্রমাণ দিল, যাতে জামাতুল্লাহকে পর্যন্ত তারিফ করতে হলো। জাঙ্ক যখন ডুবো পাহাড়ের একদিক দিয়ে যাবার চেষ্টা করছে, তখন চীনা ক্যাপ্টেন হুকুম দিল, সামনে এগো। পাশ কাটাবার চেষ্টা করছো কেন? আরে সামনে এগিয়ে ধাক্কা খাবে নাকি? আহা, এই বিদ্যে নিয়ে তুমি এসেছো মাঝিগিরি করতে সুলুসিতে? নিজের দেশের নদীতে খালে গিয়ে ডোঙা চালাও তুমি। ওই পাহাড়ের যে স্রোত, চাপা স্রোত, তার মুখে পড়ে পাহাড়ের গায়ে ধাক্কা মারবে জাহাজ, সে খেয়াল আছে? তুমি তোমার হাল দিয়ে ওই স্রোত সামলাতে পারবে? দেখছো না জল কিরকম ঘুরছে, রাউন্ড এন্ড রাউন্ড। জামাতুল্লাহ তখনও ইতস্তত করছে। এদিকে চীনা ক্যাপ্টেন, স্যার, জামাতুল্লাহ সবাইকে মারবে স্যার। ওকে বুঝিয়ে বলুন, একবার গড ওর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন, এবার বোধহয় আর বাঁচতে পারবো না। নাও। আরে যা বলছে তাই করো না জামাতুল্লাহ। আরে হ্যাঁ, যা বলছে তাই করো না। আরে ও কি বলছে তা আপনারা খেয়াল করছেন না? ও বলছে ওই ডুবো পাহাড়ের দিকে সোজাসুজি হাল চালাতে। আরে মরবো তো তাহলে। চীনা ক্যাপ্টেনের কাছেও জামাতুল্লাহর কথা গিয়ে পৌঁছেছে। সে কি আর চুপ থাকে? কোনো কথা বোঝে না, চালিয়ে দেখোই না কি করি। তোমার যদি মরার অত ভয়, তাহলে এখানে মাঝিগিরি করো না, চলে যাও। হুঁশিয়ার, আমি আর যাই হই মারানের ভয় করি তা তুমি বলতে পারবে না, হলদে মুখো বাঁদর। সুশীল এবার ধমক দিল, আরে কি হচ্ছে জামাতুল্লাহ? এ সময় ঝগড়া বিবাদ করে কি লাভ? আরে সারেং যা বলছে তাই করো না। করো করো, তাই করো। জামাতুল্লাহ হাতের চাকা ঘোরাতেই জাঙ্গ পাহাড়ের একেবারে 20 গজের মধ্যে এসে পড়ল। ঠিক একেবারে সামনাসামনি। সবাই দুরু দুরু বুকে চেয়ে আছে। সামনে নিশ্চিত মৃত্যুর ঘাঁটি। এর থেকে কি করে চীনা জাঙ্গ বাঁচবে কেউ বুঝছে না। দেখতে দেখতে 20 গজের ব্যবধান গেল ঘুঁচে 10 গজ। দাদা, এবার কি হবে? আর বুঝি জাঙ্গ রক্ষা হয় না। মতলব কি চীনাটার? সবাই বিস্ফারিত চোখে চেয়ে আছে। বুকের ভিতর ঢেকির পাড় পড়ছে সবারই। হঠাৎ চীনা ক্যাপ্টেন ক্ষিপ্র হাতে প্রকাণ্ড একটা কাছি সামনের দিকে অব্যর্থ লক্ষ্যে ছুঁড়ে দিল। ডাইনে হাল মারো, ডাইনে, ইউপিয়ান, রাইট রাইট। সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য কাণ্ড ঘটে গেল। এমন ঘটনা ইয়ার হোসেন ও জামাতুল্লাহ তাদের জাহাজি মাল্লা জীবনের অভিজ্ঞতায় কখনো দেখেনি। জাহাজ ডান দিকে ঘুরে পাহাড়ের গুঁড়িটা পেরিয়ে যেতেই
ক্যাপ্টেনের ছোঁড়া কাছিটা গিয়ে পাহাড়ের সরু অংশটা জড়িয়ে ধরল এবং পিছন দিক দিয়ে ঘর ঘর করে নোঙর পড়ার শব্দে সবাই বুঝল বড় সি অ্যাঙ্কার, অর্থাৎ সমুদ্রের মধ্যে ফেলার বড় নোঙর সমুদ্রের তলার পাথর ও মাটি আঁকড়ে ধরলেই জাহাজ থেমে যাবে। পোঁ করে অত বড় জাঙ্কখানা ডিঙি নৌকার মতো ঘুরে গেল, আর পরক্ষণে স্থির অচল হয়ে দাঁড়িয়ে গেল পাহাড় থেকে ৩-৪ গজের মধ্যে। জাঙ্ক আর পাহাড়ের মধ্যে কেবল এক ফালি সরু সাগর জল। ইয়ার হোসেন আনন্দে চিৎকার করে উঠল। সাব্বাস সারিং! স্বস্তির নিঃশ্বাস ফেলল সুশীল আর সনত। খুব বাঁচিয়েছে বটে। তার বলতে চাচর বাঁচলাম, সবই ওই চীনা সারেঙের দৌলতে। বাবা! জামাতুল্লাহ কিন্তু চুপ করে রইল। চীনা ক্যাপ্টেন তার হলদে দাঁত বার করে হাসতে লাগল। বিদেশি লোক এখানে জাহাজ চালাতে পারে না স্যার। নাও, জামাতুল্লাহ যা মাঝিগিরি জানে তাতে ওদের দেশের খালে নৌকা চালানো যায়, এখানে নয়। কেননা এখানে জাহাজ চালাতে গেলে একটু পেটে বিঁধতে চাই, নলেজ যেটা আমার কাছে আছে ওর কাছে নেই। ইয়ার হোসেন বলল, এখন কি করা যাবে বলো? জাহাজ তো আটকে গেল, কি যে করছো তোমরা? চীনা ক্যাপ্টেনের আত্মবিশ্বাসে কিন্তু চিড় ধরেনি। স্যার প্লিজ টেনশন নেবেন না, জাঙ্ক আটকায়নি। সকালে যখন জোয়ার আসবে তখনই জাঙ্ক ছাড়া যাবে, ট্রাস্ট মি স্যার। সকলে দুরু দুরু বুকে সকালের প্রতীক্ষায় রইল। সুশীল আর জামাতুল্লাহ ভালো করে ঘুমোতেই পারল না। খুব ভোরে জামাতুল্লাহকে বিছানা থেকে সুশীল উঠিয়ে দিল। এই জামাতুল্লাহ, ওঠো 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 ওঠো, ভোর হয়ে গেছে, ওঠো। আরে এসো, চেয়ে দেখো বাইরে, চলো চলো বাইরে যাই। জামাতুল্লাহ বাইরে এসে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ওই ওই সেই সাদা পাহাড় আর সেই দ্বীপ, আমি কাল রাত্রেই বুঝেছিলাম বাবুজি, কাউকে বলিনি। কেন বলনি কেন? কি জানি বাবুজি, এই চীনা সারেংটাকে আর এই হোসেন সাহেবকে তেমন যেন বিশ্বাস করতে পারছি না। খোদার দিব্যি বলছি, ওদের সামনে মুখ খোলে না আমার। এ হোসেন সাহেব আস্ত এক গুন্ডা লোক, ওদের সাহায্য আমাদের নিতে হয়েছে, কিন্তু সিঙ্গাপুরে ওর নাম শুনে সবাই ভয় পায়। সে কথা আর এখন ভেবে কি লাভ বলো জামাতুল্লাহ? ওদের নিয়েই তো কাজ করতে হবে। ইয়ার হোসেনকে বলি এবার কথাটা। ইয়ার হোসেন সব শুনে জামাতুল্লাহকে ডাক দিল। কোনো সন্দেহ নেই তো তোমার? এই দ্বীপটাই তো ঠিক। হ্যাঁ ঠিক। আমরা নেমে কিন্তু জাং ছেড়ে দেব, ঠিক করে দেখো এখনো জামাতুল্লাহ। ওমা, জাং ছেড়ে দেবেন কেন? আমি ওদের একটা অন্য গল্প বলেছি। বলেছি জঙ্গলে মাঠের ইজারা নিয়েছি ডাচ গভর্নমেন্টের কাছে। বলেছি এখানে আমরা এখন থাকবো কিছুদিন। আসলে ওদের বলতে চাইনি, চীনেরা লোক বড় ভালো না। দুপুরের পর জালি বোটে জিনিসপত্র আর দুটো ছোট ছোট তাঁবু নিয়ে ওদের সকলকে সামনের দ্বীপে নামিয়ে জাঙ্কের ক্যাপ্টেন তার ভাড়া চুকিয়ে নিয়ে চলে গেল। সুশীল ইয়ার হোসেনকে বলল, এটা ডাচ ইস্ট ইন্ডিজের দ্বীপ না? ডাচ গভর্নমেন্টের অনুমতিটা কিন্তু নেওয়া উচিত ছিল। সেসব বড় হাঙ্গামা। ডাচ গভর্নমেন্টের কাছে কৈফিয়ত দিতে দিতে জান যাবে। কেন যাচ্ছি আমরা ও দ্বীপে, কতদিন আমরা থাকবো? হয়তো আমাদের সঙ্গে পুলিশ পাহারা থাকতো, তাহলে সব মাটি হয়ে যেত। জামাতুল্লাহ দ্বীপের মাটিতে নেমে কেমন যেন স্বপ্নমুগ্ধের মতো চারিদিকে চেয়ে দেখতে লাগল। এতকাল পরে সে যে এখানে আসবে তা মেটিয়া বুরুজের মাল্লাপাড়ার হোটেলে শানকিতে ভাত খেতে বসে কখনো কি ভেবেছিল? সে ভেবেছিল তার দুঃসাহসের জীবন বুঝি শেষ হয়ে গেছে। সেই বিম্ভমণির দ্বীপ আবার। সুশীল ভাবছিল কি অদ্ভুত যোগাযোগ। বাংলাদেশের পাড়াগাঁয়ের জমিদারের ছেলে, সে চিরকাল বসেই খাবে পায়ের ওপর পা দিয়ে। নির্বিঘ্নে জমি জমার খাজনা শোধ, দুপুরে লম্বা ঘুম,
বিকেলে দুপুরে মাছ ধরবে, সন্ধ্যায় বৈঠকখানায় পৈতৃক তাকিয়া হেলান দিয়ে তাস বা দাবা খেলবে, আর রাত্রে পিঠে পায়েস খেয়ে আবার ঘুম দেবে। কত সামান্য ঘটনা থেকে জীবনের কত বৃহৎ ও গুরুতর পরিবর্তন শুরু হয়। সুশীল ও সনত দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল। এ ধরনের ঘন বনানী এ পর্যন্ত তারা কোথাও দেখেনি। রীতিমতো ট্রপিক্যাল অরণ্য যাকে বলে। জলের ধার থেকেই অপরিচিত গাছপালার নিবিড় বন আরম্ভ হয়েছে। বড় বড় গাছের গায়ে অর্কিডের ফুল তাদের সুগন্ধে প্রভাতের বাতাস মাতিয়েছে। মোটা মোটা লতা দুলছে এ গাছ থেকে ও গাছে, কত কত রঙের প্রজাপতি উড়ছে। আর সামনে সুনীল সমুদ্র পাথর ছড়ানো তীরভূমিতে এসে সজোরে ধাক্কা মারছে। একেবারে খোলা জলরাশি থই থই করছে দক্ষিণ মেরু পর্যন্ত। যদি কেউ জলে পড়ে তবে হাঙরের পেটে যেতে হবে এ জানা কথা। বনের মধ্যে অনেক জায়গায় এখন অন্ধকার কাটেনি, কারণ সকালের রোদ তার মধ্যে এখন অনেক জায়গাতেই ঢোকেনি। দুপুরেও ঢোকে কিনা সন্দেহ। ইয়ার হোসেন দেখে শুনে বলল, এ যে ভীষণ জঙ্গল দেখছি। আগে যেমন দেখেছিলাম তার চেয়েও যেন জঙ্গল বেশি হয়েছে। সুশীল জানতে চাইল, আচ্ছা জামাতুল্লাহ, এই দ্বীপে লোক আছে? ইয়ার হোসেন বলল, এই দ্বীপের তো কিছুই মেপে দেখছি না। কি জামাতুল্লাহ, এখান থেকে তোমার সেই নগর কত দূর হবে আন্দাজ? 3-4 দিনের পথ হবে। এ তো কেন হবে? এই দ্বীপের চওড়াই তো খুব বেশি হবার কথা না। সুশীল বলল, তাও কত বলে আপনার মনে হয় মিস্টার হোসেন? 30 মাইলের মধ্যে হবে। তবে একটা কথা, এই জঙ্গল ঠেলে যেতে গেলে পথ জলদি যাওয়া যাবে না। অনেক জায়গায় জঙ্গল কেটে পথ করে নিতে হবে। 3 দিনও লেগে যেতে পারে। এই চলো, আর দেরি করা যাবে না। সবাই তৈরি হয়ে নাও, জলদি করো। সেদিন তাঁবু খাটিয়ে দুপুরে বিশ্রাম করে বিকেলের দিকে দ্বীপের মধ্যে ঢোকবার জন্যে ইয়ার হোসেন সবাইকে তৈরি হতে বলল। মালয় কুলিওরা এনেছিল জনা 7 এই জিনিসপত্র বয়ে নিয়ে যাবার জন্য। এরা সবাই ইয়ার হোসেনের হাতের লোক। সুশীল আর সনতের গোড়া থেকেই ওদের গতিক বড় সুবিধের বলে মনে হয়নি। দেখে যেন মনে হয় সিঙ্গাপুরে এরা চুরি ডাকাতি করে চালিয়ে এসেছে এতদিন। যেমন দুশমনের মতো চেহারা, তেমনি ধূর্ত দৃষ্টি চোখে। ইয়ার হোসেনের কথা এরা ওঠে বসে। জামাতুল্লাহ এদের বিশ্বাস করত না, কিন্তু উপায় কি? ইয়ার হোসেনকে যখন দলে নিতে হয়েছে তখন এদেরও রাখতে হবে। 2 দিন সমুদ্রের ধারে তাঁবু ফেলে থাকবার পরে সকলে জঙ্গলের মধ্যে ঢুকল। সুশীল সনত এমন জঙ্গল কখনো দেখেনি। গাছপালা যে এত সবুজ, এত নিবিড়, এত অফুরন্ত হতে পারে, বাংলাদেশের ছেলে হয়েও এরা এই জিনিসটা এই প্রথম দেখল। ভীষণ জঙ্গলের মধ্যে মাঝে মাঝে এক একটা ছোট নদী বা খাঁড়ি, তার দুপাশে যেন গাছপালা ও বনঝোপের সবুজ পর্বত। কত ধরনের অর্কিড, কত ধরনের লতা, কত অদ্ভুত আর বিচিত্র ফুল। একদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ঝোপঝাড়ের মধ্যে দিয়ে বন কাটতে কাটতে মোটে মাইল 3 এগোনো গেল। সন্ধ্যের দিকে ইয়ার হোসেন বলল, অনেক হয়েছে, আজ এখানেই তাঁবু ফেলা যাক। কিন্তু তাঁবু ফেলবে কোথায়? সুশীল চারিদিকে চেয়ে দেখল, ভয়ানক ঘন জঙ্গলের মধ্যে বড় বড় দুলানো লতার তলায় ভিজিয়ে স্যাঁতস্যাঁতে মাটির উপর রাত্রিবাস করতে হবে। এখানকার জঙ্গলে 3 রকমের জীব যেখানে সেখানে বাস করে, এবং 3টেই মানুষের শত্রু। বড় বড় রক্তচোষা জোঁক, বিষধর সাপ আর মৌমাছি। যে কোনোটার আক্রমণেই মানুষের জীবন বিপন্ন হতে পারে। কোনো রকমে তাঁবু খাটানো গেল। ঘুমের মধ্যে ঝমঝম করে বৃষ্টি নামল। ট্রপিক্যাল অরণ্যের এই অঞ্চলে বৃষ্টি লেগেই আছে। আধো ঘুমের মধ্যে সুশীল দেখল
তাঁবুর ফাঁক দিয়ে কখন বৃষ্টির ধারা এসে গড়িয়ে ওদের বিছানা ভিজিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টির বিরাম নেই। হঠাৎ চারদিক কাঁপিয়ে কোথায় এক গুরুগম্ভীর আওয়াজ শোনা গেল। সমস্ত অরণ্য যেন কেঁপে উঠল। সনৎ চমকে উঠল। কে ডাকে দাদা? অন্য তাঁবু থেকে ইয়ার হোসেনের গলা ভেসে এলো। ও কিসের ডাক? কেউ কিছু জানে না, না জামাতুল্লাহ না ইয়ার হোসেন। কেবল ইয়ার হোসেনের এক অনুচর বলল, ওটা বুনো হাতির ডাক স্যার। আর এক অনুচর প্রতিবাদ করল, হ্যাঁ ওটা গন্ডারের ডাক। কিছুই মীমাংসা হলো না। এবং আবার সেই ডাক, সঙ্গে সঙ্গে অন্য এক জানোয়ারের ভীষণ গর্জন। সেটা শুনে অবশ্য সকলেই বুঝতে পারল বাঘের গর্জন। এরই ফাঁকে আবার বনমোরগও ডেকে উঠল। মাঝে একপাল বন্য কুকুরের ডাকও যেন শোনা গেল। এই রহস্যময় পরিবেশে সনৎ কিছুতেই যেন মানিয়ে উঠতে পারছে না। ও দাদা, এই যে ঘুমোতে দেয় না দেখছি। সুশীলের উত্তর, আরে বাবা, কানে আঙুল দিয়ে থাক। ইয়ার হোসেন সকলকে সতর্ক করল, রাতে রাইফেল নিয়ে বসে থাকতে হবে, কারো ঘুমোনো চলবে না। এটা নিতান্ত প্রথম দিন বলে এদের ভয় ছিল বেশি। তবে দু একদিনের মধ্যেই জন্তু জানোয়ারের আওয়াজ গা সওয়া হয়ে গেল। নিবিড় ট্রপিক্যাল জঙ্গলের মধ্যে প্রতিরাত্রেই নানা বন্য জানোয়ারের বিচিত্র আওয়াজ। আওয়াজ যা করে তাঁবুর আশেপাশেই করে, কিন্তু তাঁবুর লোককে আক্রমণ করে না। সুশীল দুদিন ঘুমোতে পারেনি, কিন্তু 3 রাত্রির পরে সে বেশ স্বচ্ছন্দে ঘুমোতে পারল। জঙ্গলের কুল কিনারা নেই। ওরা 5 দিন ধরে জঙ্গলের মধ্যে ঘুরেও কোনো কিছুই দেখতে পেল না সেখানে, শুধু বন আর বন। সূর্যের আলো দেখতে না পেয়ে সুশীল হাঁপিয়ে উঠল। আগে দেশে থাকতে সে 2-1খানা বেড়ানোর বইতে পড়েছিল যে মেক্সিকোতে, মালাওয়ে, আফ্রিকায় এমন ধরনের বন আছে যেখানে কখনো সূর্যের আলো প্রবেশ করে না। কথাটা বাড়িয়ে বলা হিসেবেই সে ধরে নিয়েছিল। তবে আজ সে সত্যি প্রত্যক্ষ করল এমন এক বন যা চির অন্ধকারে আচ্ছন্ন। পড়ন্ত বেলায় কেবল সুউচ্চ বনস্পতিরাজির শীর্ষ দেশ অস্তমান সূর্যের রাঙা আলোয় রঞ্জিত হয় মাত্র। হঠাৎ কখনো লতাপাতার ফাঁক দিয়ে সূর্যের আলো, চাঁদের আলো সামান্য মাত্র পড়ে, কিংবা সকল সময়ই গোধূলি দিনমানে, যেন চির গোধূলির জগৎ। একদিন সনৎ পড়ে গেল বিপদে। তাঁবু থেকে বন্দুক হাতে শিকার করতে বার হয়ে সে একটা গাছের ডালে ভীষণ একটা অজগর সাপ দেখে সেটাকে গুলি করল। সাপটা দুলতে দুলতে গাছের ডাল থেকে পাক ছাড়িয়ে ছুপ করে একেবারে মোটা দড়ি ধরার মতো নিচে পড়ে গেল। সনৎ সেটার কাছে গিয়ে দেখল অজগরের মাথাটা গুলির ঘায়ে একেবারে গুঁড়িয়ে গেছে, কিন্তু তার লেজটা হঠাৎ এসে সনতের পা দুখানা জড়িয়ে ধরে শক্ত কাঠ হয়ে গেল। সরীসৃপের হিমশীতল স্পর্শ সনতের স্নায়ুগুলোকে যেন অবশ করে দিল। নিজের পা দুখানাকে সে আর মোটেই নাড়াতে পারল না। হাত দুটোকে অনেক কষ্টে নাড়ালে তখন লোহার শিকলের মতো নাগপাশের শক্ত বাঁধনে তার পা দুটো গতি শক্তিহীন। অজগর তো মরে কাঠ হয়ে গেল, কিন্তু সনৎ চেষ্টা করেও কিছুতেই নাগপাশ থেকে পা ছাড়াতে পারল না। পা যেন ক্রমশ অবশ হয়ে আসছে। এমনকি সনতের মনে হলো আর কিছুক্ষণ এই অবস্থায় থাকলে সে আর কোনোদিন চলতে পারবে না। এরই মধ্যে গোধূলি চলে গিয়ে যেন সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। আর কিছুক্ষণ পরে দিক ঠিক করে তাঁবুতে ফেরা অসম্ভব হয়ে পড়বে। আরও কিছুক্ষণ কাটল।
শেয়ালের দল বনের মধ্যে ডেকে উঠল। একটু পরেই বুনো হাতির ডাক অরণ্যভূমি কাঁপিয়ে তুলবে। হায়েনার অট্টহাসিতে বুকের রক্ত শুকিয়ে আসবে। সনৎ সবই বুঝছে, কিন্তু কোনো উপায় নেই। বন্দুকটার আওয়াজ করলে তাঁবুর লোকেদের তার সন্ধান দেওয়া চলতো বটে, কিন্তু বন্দুকে আর গুলি নেই। শেষ দুটো টোটা সে অজগরের দিকেই ছুঁড়েছিল। গভীর অন্ধকার ঘনিয়ে রাত্রি নামল। অসহায় অবস্থায় চুপ করে কাত হয়ে পড়ে থাকা ছাড়া তার কোনো উপায় নেই। প্রথমটা তার মনে খুব ভয় হলো, কিন্তু মরিয়ার সাহসে সাহসী হয়ে শেষ পর্যন্ত সে চুপ করে শুয়েই রইল। মৃত অজগরটাকে অন্ধকারে আর দেখা যায় না, কিন্তু তার হিম শীতল আলিঙ্গন প্রতি মুহূর্তে সনৎকে মনে করিয়ে দিতে লাগল যে প্রাণের বদলে সে প্রাণই নিতে চায়। সারা রাত্রি এভাবে কাটলে বোধহয় সনৎ সে যাত্রা ফিরত না, কিন্তু অনেক রাত্রে হঠাৎ সনতের তন্দ্রা ছুটে গেল। অনেক লোক আলো নিয়ে এসে ডাকাডাকি করছে। তার মধ্যে ইয়ার হোসেনের গলা শোনা গেল। হ্যালো মিস্টার রায়, কোথায় আপনি? মিস্টার রায়! সনতের সর্বশরীর ঠান্ডায় অবশ হয়ে গেছিল। সে গলা দিয়ে স্বর উচ্চারণ করতে পারল না, কিন্তু ইয়ার হোসেনের টর্চের আলো এসে পড়ল ওর ওপরে। সবাই এসে ওকে ঘিরে দাঁড়ালো। পাশের মৃত অজগরটাকে দেখে ওরা ভেবেছিল সাপের বেষ্টনে বুঝি সনত প্রাণ হারিয়েছে। তারপর ওকে হাত নাড়তে দেখে বুঝল সনত মরেনি। তাঁবুতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করতে সনত চাঙ্গা হয়ে উঠল। ইয়ার হোসেন সেদিন ওদের ডেকে পরামর্শ করতে বসল। এ জামাতুল্লাহ, কোথায়? যে মন্দিরের কথা বলেছিলে, শহরের কথা বলেছিলে, তার ভাঙা অংশও তো কোথাও দেখছি না। আমি তো আর মেপে রাখিনি মশাই যে কাও পা গেলে শহর পাওয়া যাবে। সবাই মিলে খুঁজে দেখতে হবে। সুশীল একটা নকশা দেখিয়ে বলল, এই কদিনে যতটা এসেছি জঙ্গলের একটা খসড়া ম্যাপ তৈরি করে রেখেছি। এই দেখে আমরা যে যে পথে এসেছি দেখতে হবে, যাতে রাস্তা গুলিয়ে না যায়। আবার ওদের দল বেরিয়ে পড়ল। দুদিন পরে সমুদ্রের আওয়াজ শুনে বনঝোপের আড়াল থেকে বের হয়ে ওরা দেখল সামনেই বিরাট সমুদ্র। সনৎ চিৎকার করে বলে উঠল, আলাট্টা আলাট্টা! সুশীল চিৎকার করে উঠল, এই সনত, তোর এই চিৎকার করা সাজে না। তুই জেনোফনের বর্ণিত গ্রিক সৈন্য নোস, আর তোর বাড়ি সমুদ্রের ধারেও নয়। এই ব্যাপার কি? আমি তোমাদের কথা কিছু বুঝতে পারছি না। সনৎ বিষয়টা বুঝিয়ে বলল, জেনোফেন বলে একজন প্রাচীন যুগের গ্রিক লেখক ছিলেন। নিজেও তিনি একজন সৈনিক ছিলেন। পারস্য দেশের অভিযান শেষ করে ফেরবার সমস্ত দুঃখ কষ্টটা 10 সহস্রের প্রত্যাবর্তন বলে একখানা বইয়ে লিখে রেখে গিয়েছেন। তাই বলছিলাম আর কি। ও, এই ব্যাপার। আমরা যার জন্য এসেছি তার কি হলো? জামাতুল্লাহ বলল, আমার একটা পরামর্শ শোনেন। কম্পাসের দিক ঠিক করে চলে নেবার উত্তর মুখে যায়, ওদিকটা দেখে আসা যাক। সকলেই একথায় সায় দিল। সূর্যের মুখ না দেখে সকলেরই প্রাণ হাঁপিয়ে উঠেছিল। ওরা প্রথম দিনেই সমুদ্রের বালির ওপরে অনেকগুলো বড় বড় কচ্ছপ দেখতে পেল। ইয়ার হোসেনের একজন অনুচর ছুটে গিয়ে একটাকে উল্টে চিৎ করে দিল। বাকিগুলো তাড়াতাড়ি গিয়ে সমুদ্রের মধ্যে ঢুকে পড়ল। একদিন সমুদ্রের ধারে বালির ওপরে কি একটা জানোয়ার দেখে সনৎ ছুটে এসে সবাইকে খবর দিল। সকলে গিয়ে দেখল প্রকাণ্ড বড় শুয়োরের মতো একটা জানোয়ার বালির ওপরে চুপ করে শুয়ে। তার থ্যাবড়া নাকের নিচে বড় বড় গোঁফ, মুখের দুদিকে দুটো বড় বড় দাঁত। ইয়ার হোসেন বলল, এটা এক ধরনের সিল। সিঙ্গাপুরের সমুদ্রে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। সিলের মূল্যবান চামড়ার লোভে
সনত ওকে গুলি করতে উদ্যত হল, কিন্তু ইয়ার হোসেন বারণ করল। ওটা মেরো না, ও শিলকে বলে শ্রীলায়ন, ওকে মারলে অলক্ষণ হয়। পরদিন তাঁবু তুলে সকলে উত্তর দিকের জঙ্গল ভেদ করে রওনা হল। উত্তর দিকের জঙ্গলে সমুদ্রের ধার দিয়ে অনেকটা গেল ওরা। এক গাছ থেকে আরেক গাছে বড় বড় পুষ্পিত লতা সারা বন সুগন্ধে আমোদ করে ঝুলে রয়েছে। বিরাট বিরাট লতা যেন অজগর সাপের নাক পাশে মহির্গকে জড়িয়ে ধরে আছে। রাশি রাশি বিচিত্র অর্কিড, বিচিত্র উজ্জ্বল বর্ণের পাখির দল, ডালে ডালে অদ্ভুত সৌন্দর্য। সুশীল বললে, আচ্ছা মিস্টার হোসেন, এটা কি লতা জানেন? যেমন সুন্দর ফুল, আর ফুলের ভারে লতা দেখা যাচ্ছে না। গন্ধটাও অদ্ভুত। ইয়ার হোসেন লতার নাম জানে না, তবে বলল, সিঙ্গাপুরে বোটানিক্যাল গার্ডেনে ওরকম লতা আমি দেখেছি। সারা দ্বীপে গভীর বন, বনের ভেতর দিয়ে যাওয়া কঠিন। পথ করবার জন্যে অনবরত গাছপালা কেটে যেতে হয়। কাজেই ওরা সমুদ্রের ধার বেয়ে চলছিল। এক জায়গায় বনের মধ্যে দিয়ে একটা নদী এসে সমুদ্রে পড়েছে। নদী পার হয়ে যাওয়া কষ্টকর বলে ওরা বাধ্য হয়ে বনের মধ্যে ঢুকে পড়ল। নদী সরু হবার নাম নেই। অনেক দূরে বনের মধ্যে ঢুকে এখনো নদী বেশ গভীর। সুশীল বলল, এই দেখো, এই নদীটা আমাদের দেশের একটা বড় খালের মতো। আচ্ছা, এই দ্বীপে এত বড় নদী আসছে কোথা থেকে? কাছাকাছি তো তেমন কোনো বড় পাহাড়ও নেই। না, হয়তো আছে বড় পাহাড় বনের মধ্যেই। সেই দিকেই তো যাচ্ছি, দেখা যাক। আরো আধ ঘন্টা সকলে মিলে গভীর জনহীন বনের মধ্যে দিয়ে চলল। বনের রাজ্য বটে এটা। সত্যিকার বন কাকে বলে এতদিন পরে প্রত্যক্ষ করল সুশীল আর সনত। হঠাৎ এক জায়গায় নাগকিশোর গাছ দেখে সুশীল অবাক। এই এই দেখো, একটা একটা আশ্চর্য জিনিস। এই গাছ তো এদিকে কোথাও দেখা যায় না। এটা নিশ্চয়ই ভারতবর্ষ থেকে আমদানি। খুঁজতে খুঁজতে আশেপাশে আরো কয়েকটা নাগকেশর গাছ পাওয়া গেল। এই গভীর বনের মধ্যে নাগকেশর গাছ থাকার মানে হচ্ছে প্রাচীনকালে এখানে ভারতীয় উপনিবেশের অস্তিত্ব ছিল। সনত বলল, কিন্তু এই গাছ তো খুব পুরনো নয়, দেখেই মনে হচ্ছে ৮-৯০০ বছর কি নাগকেশর গাছ বাঁচে দাদা? না না, তা নয়। এইগুলো আসলে ওই ঔপনিবেশিক ভারতীয়দের নিজেদের হাতে পোতা গাছের চারা। বড় গাছ থেকে বীজ পড়ে হয়তো জন্মেছে। সেদিনই সন্ধ্যার কিছু আগে সনত বনের মধ্যে এক জায়গায় একটা কালো রঙের পাথরের মূর্তি দেখে চিৎকার করে সবাইকে এসে খবর দিল। দাদা, জামাতুল্লাহ, হোসেন সাহেব, দেখুন এখানে কি পেয়েছি। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। পঞ্চম পর্ব। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। সুশীল এবং গল্পের সূত্রধার সবুজ বর্ধন। গল্প পাঠে ও চীনা সারেংয়ের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। সনত ও সুশীলের বাবার চরিত্রে দেবব্রত বন্দ্যোপাধ্যায়। জামাতুল্লাহ দেবরাজ ভট্টাচার্য। ইয়ার হোসেন ও নটরাজন তরুণাভ সাঁতরা। অবনী পার্থপ্রতিম ব্যানার্জি। প্রমথ গ্রামের লোকেদের একজন ও জুয়ার আড্ডাধারী দুর্বার শর্মা। সত্যনারায়ণ গাঙ্গুলি সুশীলের জ্যাঠামশাই ও দ্বীপের দেবতা অম্লান মজুমদার। সুশীলের আর্টিস্ট বন্ধু ও চীনা দোকানদার কৌশিক শীল। সুশীলের মামা শয়তান জয়দীপ সেন। ইয়ার হোসেনের অনুচর দুর্বার শর্মা ও জয়দীপ সেন। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার
সৌরভ মিত্র। গল্পের অডিও রূপান্তর গ্রামের লোক হরি ডক্টর বসুর চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আর অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।